সবাইকে আমার মঙ্গল মন্ত্র পডকাস্ট অনুষ্ঠানে স্বাগত। আমি রুমানা কবির, আপনাদের উপস্থাপক। তো আজকে আমাদের বাংলাদেশের মঙ্গল মন্ত্র পর্যায়ের জন্য আমি যাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি আমার শ্রদ্ধার একজন ব্যক্তি এবং আমাকে অনেকভাবে অনুপ্রাণিত করেছে আমার ছাত্র অবস্থায়। তিনি হচ্ছেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডক্টর খন্দকার সাব্বির আহমেদ। আমি ওনাকে স্যার বলেই ডাকবো, কারণ আমরা যখন পড়ালেখা করি তখন উনি আমাদের শিক্ষক ছিলেন এবং আমাদেরকে অনেকভাবে অনুপ্রাণিত করেছেন। তো স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। কেমন আছেন? ধন্যবাদ। ভালো আছি। যে জন্য আপনাকে ডেকেছি, আমার সবচেয়ে ভালো লেগেছে যে আপনি এখন আপনার শিক্ষক হওয়ার পরেও এখন আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, আর্কিটেকচার ডিপার্টমেন্টের, তারপর ডিন ছিলেন, কিন্তু এখন আপনি আইএবির প্রেসিডেন্ট, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নেতৃত্ব দিচ্ছেন। তো আপনাকে এই নেতৃত্বের পিছনে কী কারণ, আপনার অনুপ্রেরণার কারণ কি? অনুপ্রেরণার কারণ হচ্ছে যে আমার মনে হয় যে সময় বলে দিয়েছে যে এখন আমার আসলে এখানে এনগেজ হওয়া উচিত। সময় বলতে আমি বলছি যে আমাদের যে তরুণ স্থপতিরা যারা এখন ইন্ডাস্ট্রিতে আছেন বা যোগদান করছেন পর্যায়ক্রমে, তাদের যে ভিশন, তাদের যে ফিউচার, তাদের যে স্কোপ, এগুলো নিয়ে তাদের মধ্যে অনেক কনসার্ন, অনেক প্রশ্ন বা অনেক আশাও ছিল। তো ওই ব্যাপারটাকে অ্যাড্রেস করার একটা তাগিদ আমি ফিল করেছি যে এই জন্য। আর আমরা তো একাডেমিয়াতে ছাত্রদেরকে নিয়ে কাজ করি, তাদেরকে আমরা ইন্টেলেকচুয়ালি লালন পালন করছি। তো এই লালন পালন করার পরে তারা যখন ইন্ডাস্ট্রিতে যাচ্ছেন, তো সেইটা কি স্মুথলি ওই মেন্টরিংটা কি চলছে কি না, সেটা আমার কাছে একটু প্রশ্ন এসছিল। এবং আমি মনে করি যে আমরা একাডেমিয়ার ওই স্পিরিটটা যদি আমি মানে প্রফেশনাল ওয়ার্ল্ডে যদি নিয়ে যাওয়া যায়, তাহলে ইয়াং কমিউনিটি অফ আর্কিটেক্টস, পার্টিকুলার আমি ইয়াংদের কথাই বলছি, কারণ সিনিয়র তো কোয়াইট ওয়েল এস্টাবলিশড আর্কিটেকচারাল ফিল্ডে। তো তাদেরকে যাতে করে আরও সুযোগ সৃষ্টি করা যায়, তাদেরকে আরও এনগেজ করা যায় এবং ওয়ার্ল্ড ভিউটাকেও চেঞ্জ করা বা ইনফ্লুয়েন্স করা যায়। কারণ আপনারা জানেন যে এই সময়টা আজ থেকে 20 বছর 50 বছর আগের যে ইন্ডাস্ট্রি আর এখন টোটালি ডিফারেন্ট। আমরা এখন জানি যে বিল্ট এনভায়রনমেন্ট একটা বিরাট একটা জায়গা, যেই জায়গাটার সাথে আমাদের গ্লোবাল ক্লাইমেটের একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। এবং এই বিল্ট এনভায়রনমেন্ট প্রফেশনালস যারা, including architects, planners আছে, ইঞ্জিনিয়ারও আছে, বাট আর্কিটেক্টস অলসো প্লে এ বিগ রোল, বিকজ পৃথিবীর বিরাট এনার্জি কনজাম্পশন হচ্ছে বিল্ডিংয়েই, ক্লোজ টু 50% or more। তো এই বিল্ডিংগুলো কারা ডিজাইন করছেন? আর্কিটেক্টরাই তো। সুতরাং আর্কিটেক্টরা ইনডাইরেক্টলি হ্যাজ গ্রেট ইনফ্লুয়েন্স অন দ্য চেঞ্জিং ক্লাইমেট। তো এই জন্য আমরা মনে করি যে ইয়াং জেনারেশনদেরকে যদি আমরা এনগেজ করে ওই জায়গাটাকে যদি আমরা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি ফ্রম দ্য প্রফেশনাল পার্সপেক্টিভ, তাহলে মনে হয় একটা দেশের এবং পৃথিবীর উপকার হবে। তো ওই স্পিরিটেই আর কি এখানে। এটা যে বললেন স্যার, জলবায়ু পরিবর্তন, আপনি তো অনেক আগে, আমরা যখন ছাত্র ছিলাম 30 বছর আগের কথা, তখন থেকে আপনি ক্লাইমেট নিয়ে অনেক গবেষণা করেছেন, পড়ালেখা করেছেন। তো এখন যেটা হচ্ছে যে পৃথিবীর যে জলবায়ু পরিবর্তন, পৃথিবী উত্তপ্ত হচ্ছে, তার তো 40% অংশই হচ্ছে গিয়ে বিল্ডিং সেক্টরের কারণে। তো এই ব্যাপারে আমাদেরকে বুঝিয়ে বলেন। আসলে আমরা যে ভবনগুলোতে কাজ করি, বসবাস করি, এই ভবনগুলোর পরিচালনার জন্য এটার ভবনের ভিতরে আভ্যন্তরীণ যে পরিবেশ, সেখানে জ্বালানির প্রয়োজন হয়। যেমন একটা জাহাজ চলতে গেলে যেরকম জ্বালানি লাগে, গাড়ি চলতেও যেরকম জ্বালানি লাগে, বিল্ডিংকেও যদিও চলে না, একটি জায়গায় থাকে, কিন্তু তারও একটা জ্বালানির জায়গা, মানে কনজাম্পশন একটা প্যাটার্ন আছে। এই কনজাম্পশনগুলো হয় হচ্ছে আলো, লাইট। আমাদের কাজ করতে গেলে আলো প্রয়োজন হয়, সো লাইটের যোগান দেওয়ার জন্য এনার্জি কনজাম্পশন হচ্ছে ইলেকট্রিসিটি। তারপরে আমরা কুলিংয়ের জন্য প্রয়োজন হচ্ছে এয়ার কন্ডিশনিং অথবা ফ্যান। অন্যান্য দেশে হিটিংয়ের জন্য, শীতপ্রধান দেশে হিটিংয়ের জন্য প্রয়োজন হচ্ছে জ্বালানি। তাছাড়া লিফট, মোবিলাইজেশন মানে মোবিলিটির জন্য লিফট লাগে, এসকালেটরস লাগে, এগুলোতেও জ্বালানি খরচ হচ্ছে। তো এই জ্বালানিগুলো কিন্তু আসলে জীবাশ্ম থেকে এক্সট্রাকশন করেই ইলেকট্রিসিটি তৈরি হয়। সুতরাং জীবাশ্ম হচ্ছে ফাইনাইট সোর্স, এগুলো একটা সময় শেষ হয়ে যাবে। বা জীবাশ্ম যখন আমরা বার্ন করি, জ্বালানি তৈরি করি, তখন এটার যেসব গ্যাসেসগুলো নিঃসরণ হচ্ছে, এগুলোকে বলি আমরা গ্রিন হাউস গ্যাস। এই গ্রিন হাউস গ্যাসের নিঃসরণ হতে হতে এমন একটা পর্যায়ে যাচ্ছে যে গ্রিন হাউস ইফেক্ট তৈরি হচ্ছে পৃথিবীময়। তো তাহলে পরিষ্কার কানেক্টিভিটি এখানে আমরা পাচ্ছি যে ভবন ব্যবহার করতে গেলে, মানে যে ভবনগুলো কনভেনশনাল এনার্জি ব্যবহার করে মানে অপারেট করা হচ্ছে, ব্যবহার করা হচ্ছে,
সেই ভবনগুলা যতদিন ধরে এইভাবে চলবে ততদিন আমরা গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করতেই থাকবো। তো ওইটা ইভেনচুয়ালি গিয়ে আমাদের গ্রিনহাউস এফেক্টে কন্ট্রিবিউট করে। গ্রিনহাউস এফেক্ট বাড়তে থাকলে যেটা হয় যে আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে, মানে হিট ট্র্যাপড হচ্ছে। মানে পৃথিবীর একটা সাইকেল আছে যে হিট সারাদিন যদি বিল্ড আপ করে, রাতের বেলা আবার হিট রিলিজ করে দেওয়ার কথা ডার্কার সাইডে, কিন্তু ওই হিটটা রিলিজ করতে পারে না, বিকজ উই হ্যাভ দিস লেয়ার অফ গ্রিনহাউস গ্যাস যেটা অনেকটা কুইল্টের মতন কাজ করে, হিটটাকে ট্র্যাপ করে। এটাকে আমরা বলি লং ওয়েভ রেডিয়েশন ট্র্যাপ। তো ওটা থেকে যাচ্ছে, পরের দিন আবার গেইন তৈরি হচ্ছে। তো এই সাইকেলটার কারণে আস্তে আস্তে পৃথিবী উত্তপ্ত হচ্ছে। এই উত্তপ্ত পৃথিবী এমনিতে দেখলে মনে হবে খুব কম, লাইক 1.5 ডিগ্রি সেলসিয়াস অর 2 ডিগ্রিজ, কিন্তু এটা এনার্জি টার্মে এটা সিগনিফিক্যান্ট, একটা হিউজ ব্যাপার। এবং 1.5 ডিগ্রি টেম্পারেচার মানে হচ্ছে, মানে অন্যভাবে ইন্টারপ্রেট করা যায়, পৃথিবী এবং সূর্যের যে ডিস্টেন্স, এটাকে আমরা বলি বলা হয় আর কি, গোল্ডেলক্স জোন বলে, যে জায়গাটার মধ্যে হ্যাবিটেবল ফর লাইফ। কিন্তু আমি যদি ওই টেম্পারেচার বাড়ে, ভার্চুয়ালি আই এম অ্যাকচুয়ালি গোয়িং ক্লোজার টু দ্য সান। মানে জিনিসটা তো ওইভাবে বলা যেতে পারে। আজকে যদি পৃথিবীতে কোনো গ্রিনহাউস গ্যাস না থাকতো, সে যদি সূর্যের আরও একটু কাছে ঘুরতো, তাহলে তো যে টেম্পারেচার হতো সেটা আমি এখন দূরে থাকা সত্ত্বেও হচ্ছে, বিকজ অফ দ্য গ্রিনহাউস গ্যাস। তো ইন আ ওয়ে আমি বলতে পারি যে আই এম গোয়িং ক্লোজার টু দ্য সান। সো হোয়াট রিয়েলি হ্যাপেন্স ইফ ইউ গো ক্লোজার টু দ্য সান, সেটাই হবে এখন। লাইক ড্রায়ার ক্লাইমেট, এভাপোরেশন হচ্ছে আমাদের, ডেজার্টিফিকেশন হচ্ছে, ইরাটিক ক্লাইমেটিক, এটাকে বলি আমরা ক্লাইমেট চেঞ্জ না বলে আমরা এখন বলছি ডিসরাপশন, ক্লাইমেট ডিসরাপশন। কারণ ক্লাইমেট চেঞ্জ একটা ন্যাচারাল হতে পারে, বাট ক্লাইমেট ডিসরাপশন হচ্ছে এখানে অ্যানোমালিসগুলো হচ্ছে। এই হঠাৎ অতিমাত্রায় বৃষ্টি হচ্ছে, হঠাৎ হিট ওয়েভ হচ্ছে, হঠাৎ এগুলো তৈরি হচ্ছে আর কি। সারা পৃথিবীময় সবাই মিলে বসে সিদ্ধান্ত নিচ্ছেন যে আমরা এবার 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কীভাবে কন্ট্রোল রাখতে পারি, সেই জন্য আমরা পলিসি গ্রহণ করব। সব দেশ সাইন করেছে এটাতে, এবং ওগুলাই আর কি র্যামিফিকেশন ইভেনচুয়ালি বিল্ট এনভায়রনমেন্টে আসবে। সুতরাং আর্কিটেক্টরা কাইন্ড অফ ফোর ফ্রন্ট ইন দ্য ক্লাইমেট চেঞ্জ ইস্যু। তারা যদি বুঝেন তাদের মানে স্কোপটা আর কি, তো ওই জায়গাটাই আর কি আমি বলতে চাই যে ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু রেসপন্ড টু। আপনি ঠিকই বলেছেন, এবং রিসেন্টলি আপনি হিট ওয়েভ নিয়েও কথাবার্তা বলছিলেন। তো আমরা এটা দিয়ে শুরু করি যে উত্তপ্ত শহর তৈরি হচ্ছে, এর কারণটা কি? হ্যাঁ, এটার কারণটা হচ্ছে, একটু তো আমি বললাম একটু আগে বললাম বিল্ডিং নিয়ে, যে বিল্ডিংগুলোকে আমরা কীভাবে এনার্জি সাশ্রয়ী করতে পারি, কনভেনশনাল এনার্জি থেকে সরে এসে রিনিউয়েবলস দিকে যেতে পারি, এটাগুলো বিল্ডিং স্টোরি, বিল্ডিং লেভেলের স্টোরি। কিন্তু আমি যদি এবার সিটি নিয়ে কথা বলতে চাই, আরবান এরিয়া নিয়ে কথা বলতে চাই, তাহলে দেখবো যে এখানে আরেকটা ডিফারেন্ট একটা স্কেল অফ অপারেশন এখানে। তার মানে শহরগুলো আমরা যেভাবে তৈরি করছি, যে টেমপ্লেটের উপরে রাস্তাঘাট, গাছপালা, পার্ক, বিল্ডিং ওরিয়েন্টেশনসগুলো আমরা বসাচ্ছি বা বিন্যাস করছি, এগুলা আলটিমেটলি এক ধরনের মাইক্রো ক্লাইমেট তৈরি করছে উইদিন দ্য সিটি। এটাকে আমরা এখন উই হ্যাভ রেকগনাইজ ইস অ্যাজ আরবান ক্লাইমেট, উইচ ইজ ডিফারেন্ট দেন এ রিজনাল ক্লাইমেট। এই আরবান ক্লাইমেটটা ইজ হ্যাভিং ইটস ওন প্যারামিটার্স, ইট ইজ হ্যাভিং ওন ক্যারেক্টারিস্টিক্স। এবং এটা যেহেতু ইনঅ্যাডভার্টেন্টলি হ্যাপেনিং, এটা আমি কনসিয়াসলি তৈরি করছি না, বিকজ ইট ইজ এন ইম্প্যাক্ট অফ দ্য ওয়ে আই এম বিল্ডিং দ্য সিটি। এটা আমাদের জন্য আসলে একটা চ্যালেঞ্জ বা তৈরি হচ্ছে, যে চ্যালেঞ্জগুলো প্রতিনিয়ত ফিল করছে, যে উত্তপ্ত হচ্ছে, হিট আইল্যান্ড ইফেক্ট বাড়ছে। ইভেন যখন এল নিনো বা হিট ওয়েভ আসে, তখন ওই শহরগুলো আরও বেশি ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্যই আমরা বলতে চাচ্ছি যে শহর বিন্যাসেও আমাদের ক্লাইমেট থিঙ্কিং আনতে হবে। আমার ব্যক্তিগত আমার মানে পিএইচডি রিসার্চই ছিল আরবান ক্লাইমেট ইন দ্য ট্রপিক্স নিয়ে, ঢাকা ওয়াজ মাই টেস্ট সিটি। তো ওখানে আমরা বলতে চাচ্ছি যে মানে ক্লাইমেট, শহর যদি ক্লাইমেটকে ইম্প্যাক্ট করে নিজস্ব একটা ক্লাইমেট তৈরি করে বা ধারণ করে, তো ওয়াই নট ডিজাইন দ্য সিটি ইন এ সাচ এ ওয়ে ইউ ক্যান ইভেনচুয়ালি ডিজাইন দ্য ক্লাইমেট ইটসেলফ। তো শহরের মধ্যে যে ক্লাইমেটটা হবে বা যেটা থাকবে, সেটাকে আমি ডিজাইন করব বাই ডিজাইনিং মাই সিটি টেমপ্লেট। তো এটা হচ্ছে এখন চিন্তাভাবনা। আমি যখন কাজ করছিলাম তখন পৃথিবীতে মানে একাডেমিতে এটা একটা নতুন কাইন্ড অফ আইডিয়া ছিল। এখন অবশ্য আরবান ক্লাইমেট নিয়ে অনেক রিসার্চ অনেকটাই গিয়েছে। তো এই নলেজগুলোকে যদি আমরা আমাদের পলিসি মেকিংয়ে আনতে পারি, তাহলেই উই ক্যান অ্যাকচুয়ালি ব্রিং ইন চেঞ্জ। তো আমরা যে চেষ্টা করি না তা না, আমরা একাডেমিয়া রিসার্চের মাধ্যমে যেই পরিমাণ নলেজ তৈরি করেছি, ইভেন বাংলাদেশের জন্য ইন্ডিজেনাস কনটেক্সট, সেই পরিমাণ নলেজকে আসলে আমরা ইন্ডাস্ট্রি তথা পলিসি মেকারদের কাছে ওগুলোকে ইমপ্রেস আপন করা এখনও যায় নাই। আমরা মিডিয়ার কাছে গেছি, আমরা টিভি, টেলিভিশন, নিউজ পেপারে জানাচ্ছি, কিন্তু সামহাও আমাদের ওই আমরা হিয়ারিংটা পাচ্ছি না পলিসি মেকার্স পয়েন্ট অফ ভিউ থেকে। এবং ওই জন্যই আমি যখন আইবিতে আসলাম,
আমি দেখলাম যে এই পোস্টের একটা মানে বিরাট একটা সুযোগ আছে। আই ক্যান আস্ক পিপল টু লিসেন টু আওয়ার কল। এই যে আমাদের ফোকাসটা উড বি মোর অন দি পলিসি মেকিং। আর্কিটেক্টস কমিউনিটি ক্যান কন্ট্রিবিউট টু পলিসিজ এবং ওদেরকে বোঝানো যে এটা কীভাবে ইয়ে করে, কারণ আমরা সবাই সিগনেচার করে আসছেন তো ইন্টারন্যাশনালি বিভিন্ন মানে ক্লাইমেট চেঞ্জ এসে, কিন্তু দিন শেষে আমার এখানে ইয়েগুলো কী হচ্ছে। তো আমাদের এখানে যারা ক্লাইমেট নিয়ে কাজ করেন ওনারা ইন্টারন্যাশনাল ফান্ডেড রিসার্চ, ওয়ার্ল্ড ব্যাংক, ইউএনডিপি রিপোর্ট টিপোর্ট ইত্যাদি করছেন বা সবাই কথা টথা বলতেছেন, কিন্তু দিন শেষে ইমপ্লিমেন্ট করার জন্য ইউ নিড পলিসিস অন দ্য গ্রাউন্ড। সেই জায়গাগুলোতে আমরা একটু চ্যালেঞ্জ ফিল করি। আমরা একাডেমি থেকে তো করেছি, কারণ আমরা বিভিন্ন বিল্ডিং ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডারদেরকে আমরা এনেছি, ওনাদেরকে দেখিয়েছি, বাট ওয়েন দে গো ব্যাক এটার পরবর্তী কোনো আর ফলো আপ দেখছি না। তো এটা একটা মনে করি যে একটা বড় জায়গা। যদিও সরকারের বিভিন্ন ওয়েবসাইটে গেলে আমরা দেখি ইনোভেশন কর্নার ইত্যাদি, সরকারও চাচ্ছে যেখানে ইনোভেশন হোক, কিন্তু ওই জিনিসটা নাই। রিসার্চ কমিউনিটির সাথে কানেক্টিভিটিগুলো এস্টাবলিশ নাই। এই জায়গাটা বিল্ড করতে হবে। এই জায়গাটাই বাংলাদেশে আমি মনে করি at a major setback, that there is no connection between the policy making process and the research community. এই জায়গাটা কাজ করার একটা অবকাশ আছে। জি, আর ওই কারণে মনে হচ্ছে যে আপনি প্রেসিডেন্ট হওয়াতে আপনি রিসার্চ, প্র্যাকটিস, পলিসি এই ব্রিজটা তৈরি করতে পারবেন, এই ট্রায়াঙ্গুলেশনটা করতে পারবেন। যে আমি কামিং ফ্রম একাডেমিয়া, নাও sitting in the chair of professionals, and then you have access to policy makers. তো এই জায়গাটাকে আমি মনে করি আমরা we are already doing some headways, কিন্তু আমি মনে করি আরও করার সুযোগ আছে, অবকাশ আছে। খুবই আশার কথা, কিন্তু এখন একটু আমি দুরাশার কথা শুনতে চাচ্ছি। কারণ আমার মনে আছে আমি যখন আপনাকে 10 বছর আগে রানা প্লাজার ডিজাস্টারের মধ্যে জড়িত হতে দেখলাম, আমি খুবই সারপ্রাইজড। কারণ যে আমাদের সাব্বির স্যার এখন এখানে এটা সক্রিয়ভাবে অংশগ্রহণ নিচ্ছে, তো আমি খুবই খুশি হলাম। কিন্তু আবার এখন 10 বছর হয়ে গেল, আমি ফারা আপার সাথেও কথা বললাম, ফারা কবির, অ্যাকশন এইডের, যে 10 বছর পরেও মানুষের পুনর্বাসন হয়নি। কিন্তু এখন আপনি আমাকে বিল্ডিং সেক্টরের গল্প বলেন যে বাংলাদেশে তো এখন এই আরবানাইজেশনের কারণে অনেক নতুন ধরনের দুর্যোগ আসছে, প্রাকৃতিক দুর্যোগ না, এখন এইসব নতুন শহরে অনেক রকমের জিনিসপত্র ঘটছে যেগুলো আমরা চিন্তা করিনি। হ্যাঁ, প্রথম কথা যে ইউ রাইট, আমি রানা প্লাজার যখন এই ঘটনার ডিজাস্টারটা হয় আমি ছুটে যাই টোটালি অন মাই ওন। কারণ আমার মধ্যে একটা আছে, সেটা হচ্ছে যে শহরগুলাতে হচ্ছে ম্যান মেড ল্যান্ডস্কেপস, এগুলো কিন্তু ন্যাচারাল না। সো আমি যদি একটা ন্যাচারাল ল্যান্ডস্কেপে থাকতাম এক ব্যাপার, কিন্তু আমি যদি শহর যে ল্যান্ডস্কেপটা আমি তৈরি করছি সেটা যদি মানুষের জন্য দুর্বিষহ বা জন্য ঝুঁকিপূর্ণ তৈরি হয়, তাহলে সামহাউ আই ফিল রেসপন্সিবল যে এটা তো আমি আই হ্যাভ মেড দিস কনটেক্সট আর কন্ডিশন, তাহলে তো আমার এখানে যাওয়া উচিত টু হেল্প আউট। ওই একটা তাগিদ থেকেই, প্লাস টু লার্ন অলসো, সো দ্যাট উই ক্যান অ্যাকচুয়ালি প্রিভেন্ট সাচ রেপুটেশনস অ্যান্ড যে কারণে আমি চুরিহাট্টায় যখন ওই এক্সপ্লোশনটা হলো পুরনো ঢাকায় স্টোরেজ থেকে এই বিউটেন গ্যাসের, সেখানেও আমি যাই। রানা প্লাজা চুরিহাট্টায় যেটা হয়েছিল যে নিচতলায় দোতলায় একটা মানে স্টোরেজ করেছিল, ওগুলো সব মানে বডি পারফিউম ইউজ করে, তো ওগুলো হাইলি প্রেশারাইজড গ্যাস। তারপরে লাইটারের জন্য থাকে বিউটেন, লাইটার জ্বালা রিফিল যেগুলো, তো ওগুলো ইউজুয়ালি আমাদের ইসে নাই, বিএনবিসি কোডে নাই, ইন্টারন্যাশনাল ফায়ার কোডে আছে, ইউ ক্যানট স্টোর মোর দেন 50 লিটার্স ইন এ পার্টিকুলার কনফাইন্ড স্পেস। তো এখানে তো অনেক ছিল, তারপরে রাখলেও ইট হ্যাজ টু বি কেজড, মানে একটা ম্যাশ দিয়ে বন্ধ করে রাখতে হবে, ফায়ার সেন্সার থাকতে হবে। এই নলেজগুলো কিন্তু আমাকে রিডিসকভার, আই ডোন্ট নিড টু ইনভেন্ট দ্য হুইল, ইটস অল দেয়ার, কিন্তু এগুলো আমাদের প্র্যাকটিসে নাই। তো ওই কারণে ওটা যাওয়া, যে একটা বিল্ডিং কী করে এত এক্সপ্লোসিভ হতে পারে, পুরো রুমটাই হয়ে গেছিলো একটা এক্সপ্লোশনের আধার, এবং যেই কারণে ওয়ালটাল উড়ে গিয়ে পাশের বিল্ডিং পর্যন্ত গেছে। তো ওই জিনিসগুলো, ওই বিষমতাটা সরেজমি না দেখলে আসলে আমরা বুঝবো না যে কোথায় আমাদের কাজ করা দরকার। এই কারণেই আমি এই জায়গাগুলোতে ব্যক্তিগত উদ্যোগেই বলতে পারেন যে কেউ আমাকে দায়িত্ব দিয়েছে তা না, আমি ছুটে গেছি এবং জানার চেষ্টা করেছি, এবং অনেক ক্ষেত্রে সাধারণ জনগণের জন্য ইন্টারপ্রেটার হিসেবেও, মানে ইন্টারপ্রেটার অফ ম্যালোডিজ বলতে পারেন, এই অ্যানোমালিগুলো কেন হচ্ছে লোকজন টেকনিক্যালিও বুঝতে চায়, তো সেটাতেও আমি কন্ট্রিবিউট করি, যে পাবলিক আন্ডারস্ট্যান্ডিং, তাহলে অ্যাওয়ারনেস হলে তারাও এই ব্যাপারটা করবে।
আর এফআর টাওয়ারেও আমি গিয়েছিলাম, সেখানেও ফায়ার ইভেন্ট হয়েছে। তো এই জিনিসগুলোতে গেলে যেটা হয় যে ওই দায়বদ্ধতা থেকেই যাই, বিকজ আই ফিল সো ব্যাড। আমার ডিপ ইনসাইড আই রিমেন ভেরি আনসেটল ওয়েন আই সি দিস কাইন্ড অফ ইয়ে। কিন্তু বাট দের ইজ আ লট অফ লেসন্স টু বি লার্ন, যেগুলোকে আমরা পরে রেকটিফাই করতে পারি, অ্যাড্রেস করতে পারি। তো ওই লেভেল পর্যন্ত আর কি ইয়ে করি। এখন বাংলাদেশে একটা জিনিস বলি, যে নতুন যেসব বিল্ডিংগুলো হচ্ছে বিএনবিসি কোডস মেনে, সেখানে কিন্তু ফায়ার ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, ফায়ার স্টেয়ার আছে ইত্যাদি, সেখানে কিন্তু এরকম প্রবলেম খুব একটা হচ্ছে না। রিসেন্টলি একটা রেসিডেন্সে হয়েছে, বা আদার দেন দ্যাট মেজর হচ্ছে না। যে বিল্ডিংগুলো যেগুলোতে ইভেন্টগুলো ঘটছে, এগুলো দেখবেন যে 96-এর রুলে তৈরি করা, যখন আমাদের কিন্তু ওই ধরনের অ্যাওয়ারনেস বা ওই ধরনের পলিসিসগুলো ছিল না। হ্যাভিং সেড দ্যাট, এটা কিন্তু গভর্নমেন্টের বা বিল্ডিং এজেন্সির দায়িত্বের মধ্যে পড়ে যে ওয়ান্স আই নো যে এটা একটা আনসেফ বিল্ডিং, এটা কমপ্লায়েন্সের মধ্যে আনতে হবে। এটা যতই 96-এর আইনি হোক বা কোনো আইনি না হোক, এটা পাবলিক সেফটিটা ইউ হ্যাভ টু ফিল যে আই এম রেসপন্সিবল ফর পাবলিক সেফটি। ওই বিল্ডিংগুলো যদি কাজ করে, ওই বিদ্যুৎ যদি ডেস্কও যদি মানে বিদ্যুৎ প্রদান করে, ওয়াসা যদি পানি দেয়, এভরিবডি রেসপন্সিবল। বিকজ ওই রকম একটা ভালনারেবল বিল্ডিংকে ভায়াবল করে রাখছেন কিন্তু আপনারাই। ওই আমি মনে করি রাষ্ট্রের একটা দায়বদ্ধতা চলে আসে। তো ওই জন্য এই এই জিনিসগুলো হচ্ছে। বাট এই ধরনের অডিট করে কাজটা হাতে নিয়ে ইয়ে করা, এখন পর্যন্ত আমি রাজুক এন্ডে আমি বা অন্য বিল্ডিং এজেন্সি এন্ডে, এটা শুধু ঢাকা সিটির প্রবলেম না, তো সব শহরেই একই, সব জেলা শহরে একই প্রবলেম। সো ওয়ান্স ইউ হ্যাভ দ্য নলেজ দে ইট হ্যাজ টু বি লাইক দিস, তখন তো ইউ হ্যাভ টু মানে স্টার্ট ওয়ার্কিং অন দ্যাট। তো ওই জিনিসটা আমি এখনও দেখি নাই। ইভেন আমি মনে করি বাংলাদেশ ব্যাংক শুড অলসো কাম আপ to give soft loans, low interest loans to rectify your building. Maybe CSR হতে পারে, বিভিন্ন ব্যাঙ্কগুলোকে বলা যেতে পারে আপনাদের CSR ফান্ড থেকে আপনারা এই ধরনের গ্র্যান্ট দিতে পারেন কিনা, সো দ্যাট পিপল ক্যান অ্যাফোর্ড টু মেক দোজ চেঞ্জেস। আমরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করছি। আমরা আই হ্যাভ আ শিডিউল মিটিং উইথ বাংলাদেশ ব্যাংক ডেপুটি গভর্নর, উইল বি টকিং টু দিস, বাট আই এম ইউজিং দিস পজিশন টু রিচ আউট টু অল দিস পিপল। একইভাবে যে আমাদের যে জেলা শহরগুলোতে যে স্থপতিরা নাই অফিসিয়ালি, সেই ঘাটতিটাকেও আমরা মনে করি যে আমরা অ্যাড্রেস করতে চাই। আমরা উই আর টকিং উইথ দ্য পাবলিক সার্ভিসেস কমিশন অ্যান্ড দ্য মিনিস্ট্রিজ, যে কীভাবে আর্কিটেক্ট ক্যাডার তৈরি করা যেতে পারে। কারণ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ক্যাডার আছে, ডাক্তারদের ক্যাডার আছে। তো আর্কিটেকচারও যে একটা জনমানুষের এভরিডে নিড, এটা এস্টাবলিশ করা দরকার। এবং এটার প্রেক্ষিতেই এই বিল্ডিংগুলোকে সেভ করার জন্য আর্কিটেক্ট দরকার, এই নিড দ্যাম অন দ্য গ্রাউন্ড, যেটা আমাদের নাই। আমাদের সব ঢাকা শহরে কেন্দ্রিকই আছে। কিন্তু পাশাপাশি এটাও বলে রাখা ভালো, আমাদের যারা স্থপতিরা, বিশেষ করে তরুণ স্থপতিরা, তারা কিন্তু নেশন ওয়াইড ছড়িয়ে কাজ করছেন। এবং আমরা রিসেন্ট পাস্টে যেসব অ্যাওয়ার্ড দিয়েছি আইবি থেকে, ইভেন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডও যেগুলো পাচ্ছেন আমাদের আর্কিটেক্টরা, দেখবেন যে সব ঢাকা শহরের বাইরে রিমোট গ্রামে কাজ হচ্ছে। তো ওইখানে কাজ করেও ইউ ক্যান অ্যাকচুয়ালি এক্সপ্রেস ইউর ক্রিয়েটিভ পোটেনশিয়াল অ্যান্ড পিপল ক্যান গেট ইউর সার্ভিস। তো ওই দুইটাই আমাদেরকে অনুপ্রাণিত করেছে যে ঠিক আছে, আর্কিটেক্টরা যেহেতু মানে বাইরে কাজ করার মতন, শহরের বাইরে, বিগ সিটির বাইরে কাজ করার জন্য যদি ইয়ে হতে পারে, সুযোগ সৃষ্টি করা যায়, তাহলে এটা ইন্ডিভিজুয়াল আর্কিটেক্টরা পারবে না করতে, এটা আমাদেরকেই আসলে করতে হবে। হ্যাঁ। তো স্যার, এখন বাংলাদেশে কতগুলি আর্কিটেকচার স্কুল আর কতজন আর্কিটেক্ট আছে? আসলে আমাদের তো আর্কিটেক্ট স্ট্যাটিস্টিক্স হচ্ছে যে আমাদের ফুল মেম্বার যারা পেইড আছে অ্যারাউন্ড 2000, লিটল ওভার 2000। কিন্তু আসলে আরও আছেন যারা হয়তো বকেয়া দেশের বাইরে আছেন। আর আছে অনেক অ্যাসোসিয়েট মেম্বার আছেন, সেটাও আবার অনেক পপুলেশন। তো আর্কিটেক্ট আর শিক্ষা স্কুলগুলোতে আমাদের আসলে দুই রকম ব্যাপার। একটা হচ্ছে আর্কিটেকচার স্কুল, যেগুলোকে আমরা অ্যাক্রিডিটেশন দেই। বাংলাদেশে যেসব স্কুলগুলো আর্কিটেকচার ডিগ্রি অফার করেন, তারা যদি স্থপতি ইনস্টিটিউট সদস্য হতে চান, তাদের স্কুল প্রোগ্রামটা হ্যাজ টু বি অ্যাক্রিডিটেড বাই দ্য ইনস্টিটিউট। এবং আমরা 5 বছরের জন্য বা একটা টাইম ফ্রেম দিই, কন্ডিশনাল করে দিই, যাতে করে তারা একটা আপ টু দ্য মার্ক আসতে পারেন। তো এইভাবে আমাদের বোধহয় 23টার মতন আছে, যেগুলো 23টা স্কুল। এর মধ্যে কিছু স্কুল আছে যেগুলো এখনও অ্যাক্রিডিটেশন পান নাই বা চেষ্টা করছে বা প্রসেসে আছে। ওই জায়গাটাও একটা চ্যালেঞ্জের জায়গা, কারণ আর্কিটেকচার স্কুল যদি আমরা অ্যাক্রিডিটেশন নিতে চাই, ইউ নিড টু ইনভেস্ট ইন স্টুডিও, ইনভেস্ট ইন পার্সোনাল, টিচিং স্টাফ, সিনিয়র স্টাফ দরকার। তারপরে
ইকুইপমেন্ট দরকার। তো ওই জায়গাগুলা মানে অনেক সময় যারা ট্রাস্টি বোর্ড থাকেন বা ম্যানেজার থাকেন তার ওই ইনভেস্টমেন্টগুলো অনেক সময় করতে চান না, কারণ স্কুলগুলোতে চলেই ছাত্রদের সাবস্ক্রিপশন মানে বেতনেই। তো ওই জায়গাগুলোতে ওনারা অনেক সময় করতে চান না। এই জন্যই আর্কিটেক্টদের রোল, আমাদের রোলটা একটু এনফোর্স করি আমরা এই কারণে, যাতে করে তারা যেন এটা রেসপন্ড করেন। আচ্ছা, আর আপনি যেটা বলছেন যে বাংলাদেশের বিভিন্ন এলাকায় আর্কিটেক্টদের অনেক ভূমিকা আছে, সেটা আসলেই আমি খুবই অনুপ্রাণিত আপনার এই কথাটা শুনে। এবং আমার মনে হয় যে আপনিও হয়তো আইবিকে এই নেতৃত্বটা দেখাতে পেরেছেন আপনার লিডারশিপের মাধ্যমে। তো আপনি যদি এখন আমাদেরকে বলতেন যে আপনার নিজস্ব মন্ত্র কি, আপনি যে নিজস্বভাবে মোটিভেট হন, এটার কারণটা কি? আমার প্রথম ইয়েটা হচ্ছে যে নিজের নলেজ বেসটাকে বিল্ড আপ করা, অলমোস্ট লাইক পার্সোনাল রিসার্চ। তো নলেজ বেস বিল্ড আপ করা এটা মে বি ট্রু ফর এভরিবাডি, যে আগে নিচে জানাটা খুব জরুরি। যেহেতু আমরা এই পেশায় এসেছি, এই পেশা সংক্রান্ত বিষয়াতে জানা, অ্যাট পার থাকা উইথ দ্য গ্লোবাল নলেজ সিন। তো এটা থাকা, এটা হচ্ছে প্রথম একটা মানে কাজ আমার, মানে আমি নিজেকে, আমার কারেন্সি অফ মাই নলেজ, আই ট্রাই টু মেনটেন দ্যাট। এবং তারপরে কাজ হচ্ছে, ওয়ান্স ইউ হ্যাভ দ্য নলেজ দেন ইট বিকামস অ্যান অব্লিগেশন অন টু ইউ, যে আপনি যেটা জানেন সেটা আপনি কীভাবে ডেলিভার করবেন, কোথায় এটাকে পৌঁছাতে পারবেন। তো ওইটাও আমি ফিল আ বিট অব্লিগেটেড, যে আমি সো আই ডোন্ট ওয়েট ফর এনি কাইন্ড অফ কলিং, আমি নিজেই ছুটে যাই বা নিজেই ইয়ে করি। এটার জন্য নোবডি ইজ আস্কিং মি অর এনগেজিং মি অর গিভিং মি আ রেসপন্সিবিলিটি অর পেইং এনি ফি। এটা আমি ওইভাবেই করি। তো ওই জায়গাটায় আমার কাছে মনে হচ্ছে যে ও একটা স্যাটিসফ্যাকশনের জায়গা, যখন আমি মনে করি একটা কিছু জানলাম এবং এটা কিছু ডেলিভার করলাম পাবলিক স্ফিয়ারে, তখন আমি মনে করি জিনিসটা কমপ্লিটনেসটা পাই, এবং ওইটা আমার জন্য একটা স্যাটিসফ্যাকশনের জায়গা হয়। এগুলো নট নেসেসারিলি, ইউ ক্যান লুক অ্যাট মাই আওয়ার্স, এবং এগুলো আনপেইড আওয়ার্স বেসিক্যালি, বাট ওইটার মধ্যে স্যাটিসফ্যাকশনটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমরা আর্কিটেক্টরা বাই ডিফল্ট we try to improve the life of the people, the quality of life. By default, it's part of our training mantra বলা যেতে পারে। সো ওই কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করার বা পাবলিক ওয়েলবিইং, ওই ব্যাপারটাকে দেখা, ইয়ে করা, বিশেষ করে বিল্ট এনভায়রনমেন্টে, ওটা আমরা মনে করি যে আসলে ওটা আমার জন্য একটা ড্রাইভিং ফোর্স হিসেবে কাজ করে। থ্যাংক ইউ স্যার। এখন আপনি আমাকে বলেন যে আমাদের দেশে তো অনেক আর্কিটেক্ট আছে এবং অনেকেই ভালো কাজ করছে, কিন্তু তারপরেও আপনি দেখবেন যে আমাদের উন্নয়ন ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের বিদেশি সংস্থাকে নিয়ে আসছি। তো ওই ক্ষেত্রে আরও বড় ইম্প্যাক্ট ফেলার জন্য কি করা যায় আমাদের আর্কিটেক্টের পক্ষ থেকে, অথবা যে কোনো বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রশাসনের? এটা আসলে খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, অ্যান্ড আইরনিক কোয়েশ্চেন টু। সেটা হচ্ছে, আমাদের দেশে আমরা বিদেশি ফান্ডিং যখন পাই, অনেক সময় বিদেশি ফান্ডিং অনেক সময় টাইট থাকে, যে ইউ হ্যাভ টু হায়ার ফরেন কনসালটেন্ট। অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। কিন্তু আমাদের দেশে যেসব জায়গায় থাকে, সেখানে যদি আমাদের যদি পলিসিস যদি থাকে, যে ইভেন ইফ ইউ ব্রিং ইন এ কনসালটেন্ট, দেয়ার হ্যাজ টু বি আ লোকাল, মানে পিয়ার লেভেলে থাকতে হবে, নট স্টাফ টু ডু ইউর জব, তোমার পিয়ার লেভেলে। সো দ্যার ইজ এ নলেজ ট্রান্সফার ইয়ে, or you can also gain knowledge from the local experts. তো এই জিনিসটা আমার মনে হয় যে একটা ইম্পর্টেন্ট একটা ইয়ে, এই জায়গাটা আমাদের হয়তো বা মিস আউট করে যাই আমরা। আর আমাদের প্রবলেম হচ্ছে যে আত্মদৈন্যতাও একটা জায়গা আছে, যে আমরা নিজেদেরকে একটু খাটো করে দেখতে চেষ্টা করি, বা দেখার একটা প্রবণতা তৈরি হয়েছে। অনেক বছর তো পরাধীন ছিলাম, হয়তো বা এই কারণেই হতে পারে যে আমরা মনে করি না, উই আর নট আপ টু দ্য মার্ক, নিজেদেরকে ডিকনস্ট্রাক্ট করি। কোনো কিছু ভুলভাল হলেই আমরা দেখবেন যে আপনারা আমাদের স্টার্টিং ফ্রম এনি প্লেয়ার গেম থেকে শুরু করে কাজে আমরা খুব বেশি নিজেদেরকে আন্ডারমাইন করার একটা ইয়ে করি। এটা আমি জানি না কেন এই অ্যাটিচিউডটা, এটা একটা মনে করি একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার। তো ওইটার থেকেই এমানেট করে, বলতে ঠিক আছে বাইরের লোককে এনে কাজ দিয়ে দেওয়া হোক, ওনারাই সব কিছু সলভ করবে। কিন্তু পাশাপাশি আমরা বারংবার দেখছি বাইরের কনসালটেন্টরা কাজ করে যাওয়ার পরে ওই প্রবলেমগুলো নিয়ে আমাদের পোহাতে হচ্ছে, স্টার্টিং ফ্রম ডিফারেন্ট ফ্লাইওভার্স, রং ডাইরেকশন, মগবাজারের রং ডাইরেকশন। আমেরিকান কনসালটেন্টরা কাজ করে গেল, তারা এত বড় একটা ভুল করে গেল দেশের পয়সায়। কি হয়েছিল ওখানে স্যার? ওখানে ওই আমেরিকাতে যেহেতু লেফট ড্রাইভ করে, লেফট হ্যান্ড ড্রাইভ করে, হ্যাঁ। তো এইগুলা তো হচ্ছে। তো এখন এটা ছাড়াও আরও হয়েছে, আমাদের ধোলাই খাল বন্ধ হয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের পয়সায় মাটির নিচ দিয়ে খালটাকে নিয়ে চলে যাওয়া হয়েছে, খাল ব্লকড হয়ে গেছে। আমাদের ক্লাইমেট, আমাদের
টোপোগ্রাফি না বুঝে এই ধরনের সলিউশনসগুলো বিদেশিরা এগুলো করে দিয়ে যান, বিদেশ থেকে যারা আসেন আর কি। তো এটা আমরা বলি ভুক্তভোগী হই, কিন্তু এগুলো সামহাও পলিসি মেকারদের কাছে ওইভাবে হয়তো বা তারা ইয়ে করেন না। তো এই জিনিসটা হয়তো আস্তে আস্তে চেঞ্জ হবে এইভাবে যে আমরা যদি ঢাকা শহরে যদি ভালো ভালো বিল্ডিংগুলোকে দেখি, সব তো লোকাল আর্কিটেক্ট করছে। বাংলাদেশে কিন্তু বিদেশি আর্কিটেক্টদের কাজ অলমোস্ট নাই বললেই চলে। সব আমাদের দেশের স্থপতিরা করছেন এবং এখানে কাজ করে বিদেশের রেকগনিশনও পাচ্ছেন এবং বাইরের কম্পিটিশনও পার্টিসিপেট করে ওগুলোও অ্যাওয়ার্ড পাচ্ছেন। তো ওই দেশে ওই সব বিল্ডিংগুলোকে ওরা ইয়ে করে দেখছেন। তো আমাদের ক্যাপাসিটি বা কম্পিটেন্সি যথেষ্ট যে আছে সেটা প্রমাণ করছে হচ্ছে আমাদের ওই রিসেন্ট আমরা যদি কন্টেম্পোরারি কাজগুলোকে দেখি, স্টার্টিং ফ্রম মাজারুল ইসলাম, ওনার যে কাজ উনি করেছেন সে আগে, সেগুলো তো আপ টু দ্য মার্ক, মানে রিয়েলি স্ট্যান্ডার্ড বা ইয়ে ধরনের কাজ। তো আমাদের দেশের আর্কিটেক্টরাও এই ধরনের কাজ করছেন এবং এই জিনিসটা আমি বিশেষ করে দেখলাম। স্পেশালি আমি যদি আমাদের আশেপাশের দেশগুলোর কথাই বলেন, মালয়েশিয়ার কথা বলেন, সিঙ্গাপুরের কথা বলেন, থাইল্যান্ডের কথা বলেন, আমি সম্প্রতি গেলাম হচ্ছে মালদ্বীপসে গেলাম, সেখানেও দেখলাম। আমার দেখবেন যে ওদের কাজগুলো বড় বড় যেসব প্রজেক্ট হয়, সিগনিফিক্যান্ট প্রজেক্ট, সব বিদেশিরা করে। ওদের দেশের আর্কিটেক্টরা তৈরি হচ্ছে না ওইভাবে। দিস ইজ ট্রু ফর ইভেন সিঙ্গাপুর, একটা এত ডেভেলপ কান্ট্রি হিসেবে তারা নিজেদেরকে ইয়ে করছেন গ্লোবাল ম্যাপে, কিন্তু তাদের সেই পরিমাণ স্থপতি নাই, একটা দুজন আছেন। একই অবস্থা মালয়েশিয়াও দেখবেন যে এমন কোনো ওয়ার্ল্ড স্টেজে উঠে মানে ওই ধরনের কাজ করছেন ওরা না। বাইরের কাজ সবচেয়ে ভালো ভালো কাজগুলো দেখবেন ঘুরে ফিরে ওই বাইরের ফস্টারের কাজ, রেঞ্জো পিয়ানোর কাজ নাহলে ও বাইরের আর্কিটেক্ট করে যাচ্ছেন। ভিয়েতনাম ও নিজেদেরকে অতটা ওপেন না করায় ওরা এক ধরনের ডেভেলপমেন্ট ওদের হয়েছে বা ওদের ক্যাপাসিটিটা আছে। তো এইটা আমাদের মনে করি একটা পজিটিভ জায়গা যে আমাদের এখানে আর্কিটেক্টরা নিজেরাই যে কাজগুলো তৈরি করছেন, এটা কিন্তু বেশ ভালো মানের। আর এটাকে আরও বেশি করার অবকাশ তো আছেই, এনভায়রনমেন্টালি আরও বেশি সেফ করা, এনভায়রনমেন্টালি আরও করা যায়। কিন্তু আমার মনে হয় যে আমাদের একটা দারুণ পোটেনশিয়াল আছে যেটাকে আমরা বড় প্রজেক্টের জন্য ট্যাপ করতে পারি। এখন আপনি বলতে পারেন যে বড় প্রজেক্টগুলোর অভিজ্ঞতা তো নাই, সেই কথার কথা 40 তলা বিল্ডিংয়ের অভিজ্ঞতা নাই, 50 তলা বিল্ডিংয়ের অভিজ্ঞতা 100 তলার নাই। এটা হাই রাইজের বেলা, নট দ্যাট যে আই প্রেফার হাই রাইজেস, বা লো বিল্ডিংগুলোর বেলাতেও তাই। তো এই জায়গাগুলোতে যেটা করা যেতে পারে যে আমরা যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট টিম আনতে এনগেজ করি, দে ক্যান এনশিওর দ্য ডেলিভারি, অথবা কোলাবোরেটিভ ওয়েতে আর্কিটেক্টরা যদি কাজ করেন তাতেও হতে পারে। তাহলে কিন্তু ইউ ক্যান গেট দ্য বেস্ট অফ বোথ। কিন্তু টোটালি বিদেশিদের হাতে ভালো ভালো প্রজেক্ট দিয়ে দেওয়া, যেখানে দেশের আর্কিটেক্টরা ভালো কাজ করার ক্ষমতা রাখে, সেটা খুব দুঃখজনক হবে আসলে। এবং বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ ফান্ড, ট্রাস্ট ফান্ডে যে টাকাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের দেশের লোকেরা কিন্তু এখনও ওইভাবে অ্যাক্সেস করতে পারছে না। আমাদের দেশের জন্য বরাদ্দ টাকা নিয়ে অন্যান্য দেশের লোকেরা বাংলাদেশে এসে কাজ করছে যে আমরা তোমাদের দেশে ক্লাইমেটিক সলিউশনগুলো দিয়ে যাচ্ছি। আমি রিসেন্টলি একটা দেখলাম কাজ হচ্ছে প্ল্যানিংয়ের একটা কাজ, 2টা জেলা শহর লেভেলের শহরের, সাতক্ষীরা আর সিরাজগঞ্জ। তো ওগুলা জিআইজেডের অর্থাৎ কাজগুলো, তো জিআইজেডের পয়সাটা তো আসলে বাংলাদেশের পয়সা, জার্মান সরকারের পয়সা চলে যাচ্ছে না, জার্মানির পয়সা। কিন্তু জার্মান সরকার কমিট করেছে যে এই টাকাগুলো আমাদেরকে দিবে, কারণ আমাদের এই অবস্থার পিছনে তারাও দায়ী। সো ইটস অ্যাকচুয়ালি মাই মানি। আপনার অ্যাকাউন্ট থেকে আসছে বটে এখন, বাট এটা তো ইটস মাই মানি। কারণ আমাকে যেই পরিমাণ ডিভাস্টেটেড করেছেন ওভার দ্য ইয়ার্স সিন্স ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, আমি ভিকটিম অফ দ্যাট। তো ইউ পেইং দ্যাট মানি নাও, তো ইটস মাই মানি। কিন্তু ওনারা ওইভাবে করছেন। সেম আমি দেখলাম রিসেন্ট পাস্টে কোরিয়ানরাও একটা কাজ করে, উদ্ভট সব কাজকর্ম ওনার করে আমাদেরকে দেখাচ্ছেন, করছেন। তো এই জন্য আমি মনে করি আমাদের আর্কিটেক্টদেরকে এই ধরনের ফান্ডিং সোর্সগুলোকে অ্যাক্সেস করা, স্পেশালি আমরা এখন কাজ করছি যে আমাদের যে প্রকিউরমেন্ট রেগুলেশন আছে, সেইখানে আমি কী করে আমি আর্কিটেক্টদেরকে আরও বেশি ওয়েল প্লেস করতে পারি। ফর এক্সাম্পল আমি বলছিলাম যে আমাদের যে অ্যাওয়ার্ডগুলো দিচ্ছি, অ্যাওয়ার্ড পাচ্ছে, গালা প্রোগ্রাম হচ্ছে, বা দিন শেষে অ্যাওয়ার্ড সার্টিফিকেট সে কিন্তু প্রকিউরমেন্ট রেগুলেশনে জমা দিয়ে কোনো স্কোর করতে পারছে না। তার আমরা যদি ওখানে যদি স্কোর অ্যালোকেশন রাখতে পারি যে ইফ ইউ হ্যাভ সার্টেন অ্যাওয়ার্ডস কমেন্ডেশনস, তাহলে ইট উইল ক্যারি দিস মাচ অফ পয়েন্ট, তাহলে কিন্তু সে কিন্তু ভালো ডিজাইন জিনিসটা কিন্তু ডিজাইনাররা কিন্তু অ্যাডভান্টেজ পায়। তো এই অ্যাডভান্টেজগুলো করতে গেলে আমার গভর্নমেন্ট পলিসি লেভেলে কাজ করতে হবে। সো উই আর অ্যাকচুয়ালি ওয়ার্কিং অন দিস ফ্রম দ্য ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস অ্যান্ড মেম্বার সেক্রেটারি প্রফেশন ইজ ওয়ার্কিং। মিনিস্টার অফ প্ল্যানিংয়ের সাথে আমাদের এটা নিয়ে কথাবার্তাও হচ্ছে। সো এগুলো আমরা চাই চেঞ্জ করতে। আরেকটা স্যার, যেটা আপনি বলছিলেন যে বিদেশি আর্কিটেক্টরা
কাজ পাচ্ছে, কিন্তু আরেকটা অন্য ক্ষেত্রে যে নন গভর্নমেন্ট এনজিওর ক্ষেত্রেও বিদেশি আর্কিটেক্টরা চান্স পাচ্ছে। যেমন একজন আর্কিটেক্ট এসে আগা খান অ্যাওয়ার্ড পেল বিদেশ থেকে, তারপরে সমস্ত বাংলাদেশি আর্কিটেক্টরা এখন ওইটা নিয়ে অনেক হইচই করছে। তো ওইটার আপনার কি প্রতিফলন? হ্যাঁ, মানে আসলে কি আমাদের অ্যাওয়ার্ড কালচারের পিছনে দৌড়ানো উচিত? না, অ্যাওয়ার্ড কালচারের দৌড়ানো উচিত না, কিন্তু অ্যাওয়ার্ড অনেক সময় give you certain mileage in this very competitive world. তো সেই জন্য হয়তো বা সবাই দেখেন ব্যাপারটা। কিন্তু অ্যাওয়ার্ডসের চাইতে কম্পিটিশনস, ডিজাইন কম্পিটিশনস কিন্তু ইয়াং আর্কিটেক্টদের জন্য ডোর ওপেন করে। সারা ওয়ার্ল্ডেই তাই। এই ধরনের কাজগুলো করে তারা একটা সুযোগ পায়, একটা লাইমলাইটে আসে, এরপর থেকে কাজ করতে থাকে। যেমন বিগ বলে একটা ফার্ম, সেই দিনকার তৈরি হওয়া 2000 সালের পরে, কিন্তু ওরা এখন ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় অফিস করে কাজ করছে। রাফায়েল ভিনিওলি কাজ পেয়েছে টোকিওতে একটা কনভেনশন সেন্টার করে, বিরাট একটা নাম করেছে। সো আর ইয়াং আর্কিটেক্টদের জন্য এই প্রসেসে এক্সপিরিয়েন্সের যেহেতু অভাব থাকে, তারা কাজ দেখিয়ে একটা ব্রেক থ্রু পেতে পারে আর কি। তো ওই জন্য কম্পিটিশন ইজ ওকে, কম্পিটিশন পাওয়া এবং ওটার জন্য যদি অ্যাওয়ার্ডও পায় ওকে। তবে আমি কিন্তু বাই ডিফল্ট বিদেশিদের এগেনস্টে না, মানে গুড আর্কিটেকচার ক্যান কাম ফ্রম এনিওয়ার। আমি কম্পিটিশন, ইভেন আই এম উইলিং টু ওপেন কম্পিটিশন ফর ফরেন আর্কিটেক্টস, সো আই উড লাইক টু কম্পিট উইথ দ্য ফরেন আর্কিটেক্টস, সো দ্যাট আই নো ওয়ার আই স্ট্যান্ড। তাতে করে আমি কিন্তু যখনই একটা কম্পিটিশন থাকবে তখন আমি ডেভেলপ করবো। আমি বাই ডিফল্ট না, যেমন ডুয়েক্যান বাইরের আর্কিটেক্ট কাজ করে গেছে, রিচার্ড নোয়েটরা কাজ করে গেছে, পল রুডলফ কাজ করে, দে আর অল মাস্টার আর্কিটেক্টস। তো এটার এগেনস্টে না, বাট আমি বলছি যে আমাদের যেসব ফান্ডিং এজেন্সির সাথে যে ধরনের আর্কিটেক্টগুলো আসে, তাদের স্ট্যান্ডার্ডগুলো তো আসলে ওই লেভেলের না। তো ওই জন্য ওই কাজগুলো ভালো আমরা পাই না। আর ভালো কাজ করে আসুক, এখন যেমন রেম কুলাস শুনছিলাম কাজ করছিল, বা কেঙ্কে কুমা কাজ করছে একটা আন্ডারগ্রাউন্ড স্টেশন, দুটা বোধহয়। তো এরা কাজ করতেছে, তাদানন্দ কাজ করতেছেন, করুক। এই কাজগুলো দেখে আমাদের ছেলেমেয়েদেরও একটা, যেমন গানের কাজে তো আমাদের উপকার হয়েছে, যেমন ভালো কাজের তো এখন কর্বুজিয়ার কাজ থাকলে এটাও আমরা উপকৃত হতাম। আমাদের ওই জায়গাটা না যে আমরা একটা ইন্ট্রোভার্টিভ বন্ধ করে দিচ্ছি, বাট উই ওয়ান্ট এ লেভেল প্লেইং ফিল্ড। নতুন প্রজন্মের জন্য আপনার কোনো মেসেজ অথবা আপনার মঙ্গল মন্ত্র কি? নতুন প্রজন্মের জন্য আমার মেসেজ এটাই থাকবে যে ডোন্ট ওয়েট ফর এনি কলিং। ওয়ান্স ইউ নো সামথিং, ইফ ইউ ফিল ফ্রম ডিপ ইনসাইড ইউর হার্ট যে এটা করা দরকার, এটা অ্যাড্রেসেবল একটা ইস্যু, এই জায়গাটা আমি একটা ভ্যালু অ্যাড করতে পারবো, দেন ইউ গো ফর ইট। আরেকটা হচ্ছে যে to have a research attitude, experimentation attitude. So research attitude থাকাটা খুব জরুরি সবার জন্য, because we are facing new problems, newer problems by the day. তো ওইগুলো অ্যাড্রেস করতে গেলে আমার পুরনো নলেজ দিয়ে আর হবে না। আমরা জাস্ট ওই 20 ইঞ্চি শেডিং ডিভাইস দিয়ে সোলার কন্ট্রোল করে যাব, এটা আসলে হবে না। আমাদেরকে আরও বেশি গভীরে যেতে হবে। তো গভীরে যেতে গেলে ইউ নিড রিসার্চ, ইউ নিড নিউ নলেজ। তো এইটা আমরা ডিজাইন প্র্যাকটিসের মাধ্যমেও নিউ নলেজ জেনারেট করতে পারি। তো সেই অ্যাটিটিউডটা থাকতে হবে। আর আমরা যদি খুব বেশি মার্কেট ইকোনমির জন্য নিজেকে গা ভাসিয়ে দেই, তাহলে ওই নিউ নলেজগুলো তৈরি হবে না। এবং সবারই কতগুলো টাইম উইন্ডো আছে, ওই টাইম উইন্ডোটা, ইফ ইউ মিস ইউর টাইম উইন্ডো, ইউ ওন্ট গেট ইট ব্যাক, সামবডি এলস উইল গেট ইট, বাট ইউ উইল নট গেট ইট ব্যাক। তো এই জন্য ওই টাইম উইন্ডোটাকে ব্যবহার করা। আর আর্কিটেকচারকে পিওরলি বিজনেস হিসাবে যদি দেখা হয়, যে দিন শেষে জাস্ট ডেফিনেটলি ইউ নিড টু পে ইউর বিলস, ইউ নিড মানি অ্যান্ড এভরিথিং, এটাকে আমি আন্ডারমাইন করি না, বাট দ্যাট শুড নট বি ইউর লাস্ট ওয়ার্ড। তাহলে তো দেয়ার আর বেটার ওয়েজ অফ মেকিং মানি। সো ইউর হিয়ার বিকজ ইউ ওয়ান্ট টু কন্ট্রিবিউট টু দি সোসাইটি ইন টার্মস অফ ইম্প্রুভিং কোয়ালিটি অফ লাইফ। তো সেই জায়গাটায় আর্কিটেকচার দিয়ে আমি কীভাবে এটা ভ্যালু অ্যাড করতে পারি, সেইটা আমার মনে হয় মাথার মধ্যে সবসময় থাকা উচিত। আর্কিটেক্টরা যখন একটা বাসা ডিজাইন করে, ওই বাড়ির চাইল্ডস রুমে বাচ্চাটা কোথা থেকে হাঁটবে, কোথায় শুবে, সেটা কিন্তু আমরা চিন্তা করি, তাকে চাইল্ডকে কিন্তু কোনো দিন দেখিও না। সেম উইথ আদার পিপল, অফিসে কোন লোকটা কোথায় যাবে, বা ফ্যাক্টরি যখন ডিজাইন করি, ফ্যাক্টরি যে ওয়ার্কারটা ও কী হবে, কতদূর পথ হেঁটে গিয়ে টয়লেট ফেসিলিটিটা পাবে, এগুলো তো আমরা চিন্তা করি ডিজাইন করতে গিয়ে। তো এই জিনিসগুলো আমাদের আর্কিটেকচার ট্রেনিংয়েরই অংশ, কিন্তু এটা আরও গভীরভাবে, আরও সিনসিয়ারলি করতে হবে। বিকজ ইউর পে মাস্টার মে নট ভ্যালু দ্যাট, ইউর ক্লায়েন্ট মে নট ভ্যালু দ্যাট, বাট ইউর দ্য অনলি পার্সন দেয়ার যার ভয়েস ওই ডিজাইন টেবিলে নাই। তো এই জন্য আমি মনে করি যে ওইভাবে যদি আমরা পাবলিক ওয়েলবিংয়ের কথাটা চিন্তা করে যদি এগোতে পারি, দেশকে নিয়ে যদি গভীরভাবে ভাবতে পারি,
তাহলে কিন্তু দেশের জন্য কোন আর্কিটেকচারটা প্রযোজ্য সেটা কিন্তু তখন আমরা রেসপন্সিভ হব। আর নতুন প্রজন্ম বললাম, কিন্তু এটা সবার জন্যই প্রযোজ্য অবশ্যই, আপনার মঙ্গল মন্ত্র, বাংলাদেশের জন্য মঙ্গল মন্ত্র। আর যেটা হচ্ছে যে যেহেতু আপনি এখন পলিসি লেভেলে কাজ করছেন, তো পলিসি মেকার বা অনেক হাই লেভেলের জন্য আপনার কি মঙ্গল মন্ত্র বা আপনার কি মেসেজ অ্যাজ অ্যান ইনস্টিটিউট অফ আর্কিটেক্ট প্রেসিডেন্ট? যারা পলিসি মেকার তাদের জন্য আমার অ্যাটিচিউড মেসেজ হবে এই: দে শুড ওপেন আপ দেয়ার উইন্ডোজ। দের এটা জাস্ট তারা যেই পদগুলোতে ওনারা অবস্থান করেন, এটার যে অপরচুনিটি উইন্ডো আছে, যে সুযোগ যেটা আছে, সেটাকে আসলে বোঝা উচিত। প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টের কিন্তু ইউ হ্যাভ লট অফ অপরচুনিটি। ওইটাকে যদি দেখেন, ক্রিয়েটিভলি যদি ইউজ করে, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি মেক সাম চেঞ্জেস। যেমন আমরা যখন ডিপার্টমেন্টের হেড ছিলাম, ওই হেড যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন, এটা অ্যাপারেন্টলি মনে হতে পারে আমার কতগুলো দায়িত্ব, বাট এটা অনেকটা অপরচুনিটিও দেয়। একইভাবে ডিনশিপেও তাই হয়, একইভাবে প্রেসিডেন্সিয়াল পজিশনগুলোতেও আইবির এটাতেও আছে, একইভাবে মন্ত্রী, মিনিস্টার, এমপিস, তার প্রত্যেকের কিন্তু দেয়ার ইজ অ্যান অপরচুনিটি উইন্ডো আছে। ওনারা যদি ওই জায়গাগুলোকে যদি আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারেন, তাহলে বাংলাদেশকে আরও অল্প সময়ের মধ্যে আরেক জায়গায় নিয়ে চলে যাওয়া যেতে পারে আর কি, এটাই আমি মনে করি। অনেক অনেক ধন্যবাদ স্যার। তো স্যার, আপনি তো বললেন যে এরকম বিদেশিদের আমরা নেগেট করছি না, তো এখন বর্তমানে আমার যেরকম পরিস্থিতি, আমি তো বাংলাদেশের প্রবাসী একজন স্থপতি, কিন্তু বাংলাদেশে কাজ করছি না, কিন্তু আমারও সুযোগ হয়েছিল বিদেশি সংস্থার থেকে বাংলাদেশে কাজ করার। তখন আমাদের মতো লোকজন যারা আমরা কাজ করতে চাই বাংলাদেশে, কিন্তু বিদেশি সংস্থার থেকে একটা ব্রিজ তৈরি করতে চাচ্ছি, তো তাদের জন্য আপনার কি মেসেজ আছে বা কি করা যায়, আমরা কিভাবে এই বাংলাদেশের উন্নয়নে কাজে লাগাতে পারি আমাদের টেকনোলজি আর এক্সপার্টিস? হ্যাঁ, না, থ্যাংক ইউ। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা সম্প্রতি ইনস্টিটিউট অফ আর্কিটেকচার কিন্তু ফরেন চ্যাপ্টার্সগুলোকে আস্তে আস্তে খুলছি। অলরেডি আমরা ক্যানাডা চ্যাপ্টার খুলেছি, ইউএস চ্যাপ্টার হবে, অস্ট্রেলিয়া নেক্সট ইন দ্য লাইন, তারপরে জার্মানি এবং ইউকেতে চ্যাপ্টার না হলে সেন্টার হবে। উই নিড এ ক্রিটিক্যাল ম্যাস, একটা কিছু স্থপতি লাগে আর কি। তো এগুলো করছি আমরা। অ্যাপারেন্টলি মনে হতে পারে যারা বিদেশে বাংলাদেশ ছেড়ে চলে গেছে তাদেরকে আবার চ্যাপ্টার করে আইবি মেম্বার করে কি লাভ হচ্ছে। এটার কারণটা হলো এইটাই যে আমাদের তো অনেকেই বাংলাদেশ থেকে যারা পড়াশোনা করে গেছেন, এরা তো পাবলিক মানিতে পড়াশোনা করেছেন, যারা বিশেষ করে যারা পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছেন। তো এইটার তো একটা কমিটমেন্টের বিষয় আছে। আমি মনে করি যে ইটস টাইম টু পে ব্যাক। কারণ আপনার ডিগ্রি পাওয়াতে আপনি আজকে বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন, কিন্তু আপনার ডিগ্রি পাওয়াতে আমাদের বাংলাদেশে গরিব কৃষকের একটা কন্ট্রিবিউশনও আছে, বিকজ এটা তো বাংলাদেশের মানি, পাবলিক মানি। তো এখন আপনারা ইউ ক্যান অ্যাকচুয়ালি, যেহেতু আপনার বিদেশে এক্সপিরিয়েন্স হয়েছে, টেকনিক্যাল নো হাউ হয়েছে, ইউ ক্যান লুক ব্যাক, ইউ ক্যান ট্রাই অ্যান্ড কন্ট্রিবিউট to your own country through your practice. আমি বলছি না যে you're doing pro bono work. You come back, you can be there and also we will be connected. আপনি সিবিডি প্রোগ্রাম রান করতে পারেন, আপনার নলেজগুলো শেয়ার করতে পারেন লোকাল আর্কিটেক্টদের জন্য, আপনি কোলাবোরেটিভ ওয়েতে কাজ করতে পারেন, আপনি ইউ ক্যান ওপেন আপ অ্যান অফিস হিয়ার ইভেন, এবং এখান থেকে কাজ করতে পারেন। এবং আমাদের এন্ডের থেকে আর্কিটেক্টদের কোনো আমার ভয় বা নাই যে বিদেশ থেকে আর্কিটেক্ট এসে কাজ নিয়ে যাবে। আমাদের আর্কিটেক্টরা যথেষ্ট কনফিডেন্ট এবং গুড কোয়ালিটি ওয়ার্ক করছে এবং ইন্টারন্যাশনাল স্টেজে তারা অ্যাওয়ার্ড পাচ্ছেন, এবং এই জিনিসটা। তো সুতরাং আমি মনে করি যে বাইরে যারা গেছেন তারা দেশের প্রতি মমত্ববোধ এবং মায়া থাকা নিয়ে, যদি অনেকেই আমি দেখেছি তাদের এই জিনিসটা আছে যে তাদের ওই কমিটমেন্ট বা দেশের দিকে ফিরে তাকাতে চাচ্ছেন, তো সেই প্ল্যাটফর্মটা আমরা করতে চাই। পাশাপাশি যেহেতু তারা বাংলাদেশের নাগরিক বা তাদের নাগরিকত্ব আছে, এবং যেহেতু বাংলাদেশের ডিগ্রি আছে, অ্যাজ পার কনস্টিটিউশন দে হ্যাভ দ্য রাইট টু বি আ মেম্বার ইন দিস কান্ট্রি। এবং ওই রাইটটা আমার দেওয়ার কিছু না যে আমি তার থেকে রাইটটা হরণ করব বা আমি তাকে এক্সট্রা দিতে চাচ্ছি, তা না। রাইট ইজ সামথিং দ্যাট দে হ্যাভ অন দেয়ার ওন, এবং সেইটাকে ফ্যাসিলিটেট না করাটা আমি মনে করি এটা আমার জন্য একটা সেটব্যাক হবে। সো ওই জন্য আমরা চ্যাপ্টারগুলো ওপেন করছি, সো দ্যাট দে ক্যান এক্সারসাইজ দেয়ার রাইট as a citizen of Bangladesh to be part of the Institute of Architects of Bangladesh and to contribute where possible. এই জিনিসটা আমরা চাচ্ছি। ফর এক্সাম্পল, অ্যাজ ইউ হ্যাভ সেড, যে যখনই অপরচুনিটি পাচ্ছেন আপনারা ফরেন কাজের সুযোগে, আমরা এরকম দেখেছি বাংলাদেশে এসে কাজ করছে, বাংলাদেশকে নিয়ে কাজ করছে, বিকজ ইউ হ্যাভ দি অ্যাডভান্টেজ অফ গ্রাউন্ড নলেজ। তো সেইটা কাজে লাগে। তো এই জন্য আমি মনে করি যে আমাদের এখানে যদি বিদেশি আর্কিটেক্টরা কাজ করতে পারে, কয়েকজনের তো নাম বললাম আমি, তো কেন বাংলাদেশের আর্কিটেক্ট করতে পারবে না? প্রয়োজন হলে তারা বিদেশি আর্কিটেক্টের সাথে কোলাবোরেশন করে বিগ টাইম প্রজেক্টগুলোতে বিট করতে পারেন। তো
তো সুতরাং এই সুযোগটা তো তারা নিতেই পারেন। থ্যাংক ইউ স্যার, আমাকেও বাংলাদেশে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। অফকোর্স ইউ ভেরি মাচ ওয়েলকাম।